স্টুডেন্টস আজকে যেটা ক্লাস করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট কি না, প্রথমে আচ্ছা যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে ডুয়েল নেচার চ্যাপ্টার। তো তার টপিকস হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো ফটো ইলেকট্রিক এফেক্ট কি, তো বর্তমান সময়ে আমরা কি দেখেছি, পরপর টপিকস ওয়াইজ বলবো, ভালো করে মন দিয়ে শুনবে। তো বর্তমান টপিকসে আমরা দেখেছি লাইট হচ্ছে কি না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএমডব্লিউ। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা যখন এস্টাবলিশড হলো তখন লাইটের মধ্যে কি কি ক্যারেক্টার না ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এবং পোলারাইজেশন এই সকল ধর্মগুলো লাইটের মধ্যে রয়েছে। যখন লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রূপে পরিচিত হলো তখন এই সকল ধর্ম তাদের মধ্যে দেখা গেল। তখনই আমরা বলতে পারলাম কি না লাইটের মধ্যে ডুয়েল নেচার রয়েছে। লাইটের মধ্যে ডুয়েল নেচার মিনস না, ডুয়েল নেচার মানে ওয়েভ নেচারও রয়েছে, আবার পার্টিকেল নেচারও রয়েছে। ওয়েভ নেচার রয়েছে, আবার পার্টিকেল নেচার রয়েছে। তো ওয়েভ নেচার তো আমরা প্রুভ করে এসেছি, কেমন করে না ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এইগুলো যখনই দেখিয়েছে লাইটের মধ্যে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এই সকল কজ থেকে আমরা কি বুঝতে পারি না লাইটের ওয়েভ নেচার রয়েছে, ক্লিয়ার? তো পার্টিকেল নেচার রয়েছে সেটা আমরা কি করে বুঝবো লাইটের পার্টিকেল নেচার রয়েছে না, লাইটের পার্টিকেল নেচার রয়েছে প্রমাণ করতে গেলে, লাইটের পার্টিকেল নেচার রয়েছে প্রমাণ করতে গেলে ফটো ইলেকট্রিক ইমিশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা এই চ্যাপ্টারে করব, যে ফটো ইলেকট্রিক এফেক্ট এই ফেনোমেনাটা হচ্ছে কিনা, লাইট করছে কিনা আমাকে দেখতে হবে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট এই ফেনোমেনা লাইটের দ্বারা সম্ভব হলে তবেই বলা হবে যে লাইটের মধ্যে পার্টিকেল নেচার রয়েছে, আছে, তবেই আমরা বলতে পারবো লাইটের পার্টিকেল নেচার আছে। তো এরপরে আমি বলি যে পার্টিকেল নেচার যদি আমাকে শো করাতে হয়, যে লাইটের পার্টিকেল নেচার যদি শো করাতে হয়, তো ফটো ইলেকট্রিক এফেক্টে যে সকল অবজেক্ট নেব, তো সেই অবজেক্ট গুলোকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটানোর ক্ষেত্রে যে সকল অবজেক্ট নিতে হবে ওই অবজেক্টগুলি খুবই ক্ষুদ্র হতে হবে, তাদের সাইজ খুবই ছোট হবে, ক্লিয়ার? তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটানো সম্ভব। যে বড় বড় আমরা অবজেক্ট নিয়ে নিলাম, যেমন করে ধরো একটা মানে লোহার একটা বড় দণ্ড নিয়ে নিলাম, অ্যালুমিনিয়ামের একটা বড় দণ্ড নিয়ে নিলাম, তো ওই রকম অবজেক্ট আমাদের নেওয়া চলবে না। তো অবজেক্ট অবশ্যই কেমন অবজেক্ট হবে না, ওই অবজেক্ট গুলো অবশ্যই মেটাল অবজেক্ট হবে, কেমন অবজেক্ট হবে না মেটাল অবজেক্ট হতে হবে, ক্লিয়ার হচ্ছে? তো ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটাতে গেলে আমাকে ছোট ছোট অবজেক্ট নিতে হবে, তবে পার্টিকেল নেচার আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট ফেনোমেনা করতে পারবো এবং সেখান থেকে পার্টিকেল নেচার যে রয়েছে তার ডেসক্রিপশন আমরা দিতে পারবো। তো আমরা দেখেছি কি একটা ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই, কি এক্সাম্পল নেব না, যদি আমরা ইলেকট্রন ধরি, ইলেকট্রন আমাদের পরিচিত একটা পার্টিকেল। ইলেকট্রন হচ্ছে কি একটা পার্টিকেল, ক্লিয়ার? তো পার্টিকেল সেহেতু এর কি রয়েছে না এর মাস রয়েছে, বুঝতে পারছি এর মাস রয়েছে।
তো ইলেকট্রন কণা খুবই ছোট, আমরা বুঝতে পারছি। তো অবজেক্ট কে কেমন হতে হবে? খুবই ছোট হতে হবে, একটা পয়েন্ট সাইজের হতে হবে। তো ইলেকট্রন পার্টিকেল বটে, কিন্তু ইলেকট্রন ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এই সকল ফেনোমেনা দেখায়। ইলেকট্রনের ডিফ্রাকশন ফেনোমেনা, ইলেকট্রন ডিফ্রাকশন ফেনোমেনা শো করায়, ফেনোমেনা শো করায়। তো ডিফ্রাকশন ফেনোমেনা কার থাকতে পারে? না, ডিফ্রাকশন ফেনোমেনা ওয়েভের থাকে। ডিফ্রাকশন ফেনোমেনা কার থাকে? না, ওয়েভের হয়। তো ইলেকট্রন যদি পার্টিকেল হয়ে থাকে তাহলে তার ওয়েভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি যে ডিফ্রাকশন ঘটাতে সম্ভব। তাহলে ইলেকট্রন পার্টিকেল হওয়া সত্ত্বেও তাকে যে আমরা ওয়েভ বলবো, সেটাও আমাদের বলা সম্ভব হয়ে গেছে। কিন্তু আজকের দিনে আমরা যেহেতু লাইটে দেখতে পেয়ে গেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে লাইটের ডুয়েল নেচার প্রপার্টি রয়েছে। তো ডুয়েল নেচারের মধ্যে প্রথম ওয়েভ নেচার দেখে এসেছি, পার্টিকেল নেচার দেখার জন্য আজকের আমার বিস্তারিত কাহিনী। তো ফটো ইলেকট্রিক এফেক্ট যে মার্কার না পড়লে নয়, মার্কার পড়বেই। তো পার্টিকেল নেচার দেখতে গেলে ফটো ইলেকট্রিক এফেক্ট আমাকে এই ফেনোমেনাটা করতে হবে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট এই ফেনোমেনাটা সম্ভব ঘটাবো। তো ঘটানোর আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু কথা আগে আমি বলে নিই, কিছু পুরনো দিনের কিছু কথা বলে নিই, তারপরে গিয়ে আমি ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে প্রবেশ করব। ওকে, তো কিছু কাহিনী শোনো। তো প্রথমত কিছু পুরনো কাহিনী আমরা ধরে নেব যে 1675 খ্রিস্টাব্দে, 1675 বহু পুরনো কাহিনী, বুঝতেই পারছো। 1675 খ্রিস্টাব্দে কি হতে চলেছিল না, বিজ্ঞানী নিউটন 1675 সালে বিজ্ঞানী নিউটন একটা থিওরি দিয়েছিলেন, নিউটন কর্পাসকুলার থিওরি। নিউটনস কর্পাসকুলার থিওরি, নিউটনস কর্পাসকুলার থিওরি। তিনি এই থিওরিটা দিয়েছিলেন 1675 সালে। তিনি এই থিওরিতে কি বলেছিলেন না, তিনি বলেছিলেন কি না, লাইট যে সূর্য থেকে যা আসছে, ওই লাইট হচ্ছে কি না, লাইট পার্টিকেল রূপে আসছে। লাইট কেমন রূপে আসছে? পার্টিকেল রূপে। অনেক আগেই নিউটন কিন্তু বলে গেছেন যে লাইট পার্টিকেল রূপে আসছে। তো ওই পার্টিকেলকে নাম দিয়েছিলেন কি তিনি? কর্পাসকেলস। ক্লিয়ার? তো ওই পার্টিকেল গুলো কেমন ছিল তিনি তাও বলে গেছিলেন যে ইলাস্টিক এবং মাসলেস এবং লো ডেনসিটি। ক্লিয়ার? ডেনসিটিও লো ছিল তিনি বলেছিলেন। তো উনার এই নিউটন কর্পাসকুলার থিওরি বলেছিলেন ঠিকই, এইগুলো সব ঠিকঠাক ছিল, কিন্তু বাকি সব তত্ত্বগুলো উনার কি ছিল? সবই ভুল হয়ে গেছিল। তো ভুল হয়ে যাওয়ার ফলে তিনি রিফ্লেকশন, রিফ্রাকশন এগুলো তো এই থিওরি অনুযায়ী প্রুভ করেছিলেন, কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এগুলো প্রুভ করতে পেরেছিলেন। যার কারণে ফলে কিছু থিওরিতে ভুল থাকার ফলে, কিছু না বেশি, ওনার এই থিওরিতে কিছু ভুল থাকার জন্য ওনার এই থিওরি রিজেক্টেড হয়ে যায়। তো সমকালীন 1675 সালে সমকালীন সময়ে বিজ্ঞানী হাইগেন্স তিনিও এসেছিলেন। তিনি বলেছিলেন কি না, তিনি কি বলেছিলেন না, লাইটে কোন নেচার রয়েছে না, ওয়েভ নেচার রয়েছে। কিন্তু তিনি অনেকটাই ঠিক বলেছিলেন, লাইটের ওয়েভ নেচার রয়েছে। পরবর্তীকালে উনার এই থিওরিকে আমরা মেনে নিই, যদিও অ্যাপ্রুভ হয় পরবর্তীকালে, অনেক দিন পর। দেখো, পরবর্তী সময়ে উনার থিওরি অ্যাপ্রুভ হয়। তাহলে কত সময় পরে? প্রায় 150 থেকে 200 বছর পর। 150 থেকে 200 বছর পর গিয়ে উনার থিওরি অ্যাপ্রুভ হয়। উনিও তখন বলেছিলেন যে লাইটের মধ্যে ওয়েভ নেচার রয়েছে, কিন্তু তখনকার সময় কিন্তু অ্যাপ্রুভ হয়নি। যখন 1801 সালের দিকে YDSC
যখন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যখন আবিষ্কার হলো, যখন তৈরি হলো, এক্সপেরিমেন্টটা এলো, তখন লাইটের ইন্টারফারেন্স কি কি এলো না, লাইটের ইন্টারফারেন্স, ডিফ্রাকশন ওই সময়কালে, শুধু 1801 নয়, 1801 এর সময়কাল, সময়কালীন। ক্লিয়ার? তো তখন ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, না পোলারাইজেশন অনেক পরে এসেছে, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এইগুলো যখন আবিষ্কার হলো, তখনই আমরা কি বলতে পারলাম না, লাইটের ওয়েভ নেচার রয়েছে, ওয়েভ নেচার রয়েছে। তখনই আমরা ওয়াইড এসিড মানে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের পর আমরা লাইটকে ওয়েভ প্রপার রূপে ওয়েভ নেচার রয়েছে, যে লাইটের ওয়েভ নেচার যে রয়েছে সেটাকে আমরা এক্সপ্লেন করি এবং এটা অ্যাপ্রুভ হয়, লাইটের ওয়েভ নেচার অ্যাপ্রুভ হয়, এখানটায় অ্যাপ্রুভ হলো। ক্লিয়ার? তো আরো পরে তখন সাল ধরে নাও 1905 সাল, ওই সময়কালীন ফটো ইলেকট্রিক এফেক্ট এর এক্সপেরিমেন্ট আবিষ্কার, এক্সপেরিমেন্ট হয়। ক্লিয়ার? তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট কত সালে হয়েছে? তখন সালটা দেখো 1905 সাল, অনেক আগে থেকে কাহিনী চলছে। অনেক পরে গিয়ে আমরা ডুয়েল নেচার পেয়েছি, কোন এক্সপেরিমেন্ট না, ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্টের মাধ্যমে, ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাহলে এই এক্সপেরিমেন্ট সম্ভব হলো, এক্সপেরিমেন্ট সম্ভব হয়। তো এই এক্সপেরিমেন্টে একটা অ্যাজাম্পশন কি ছিল না, অ্যাজাম্পশন ছিল যে এই এক্সপেরিমেন্টটা, অ্যাজাম্পশন কি ছিল না, লাইটকে পার্টিকেল ধরতে হবে, লাইটকে পার্টিকেল ধরতে হবে। তো লাইটকে পার্টিকেল যদি ধরি তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তাহলে লাইটকে পার্টিকেল আমি কিভাবে ধরবো? এই ফটো ইলেকট্রিক এফেক্টের মানে স্রষ্টা তিনি কি হচ্ছেন না, বিজ্ঞানী আইনস্টাইন। তিনি বিজ্ঞানী আইনস্টাইন, নিচের দিকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, বিজ্ঞানী আইনস্টাইন তিনি প্রথম বলেন কি, তিনি বলেন না, লাইটকে আমরা কি ধরবো, লাইটকে ছোট ছোট পার্টিকেল ধরবো। ওই পার্টিকেলকে তিনি কি নাম দিলেন, ওই পার্টিকেল হচ্ছে কি না, ওই পার্টিকেল হলো ফোটন, ওই পার্টিকেল হচ্ছে কি না, ফোটন। তো লাইটকে যখন ছোট ছোট পার্টিকেল, ফোটন কণা রূপে আমরা যখন ধরলাম আইনস্টাইনের মত অনুসারে, তখনই আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট সাকসেসফুল করতে পারলাম। তো 1905 সালে গিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট সাকসেসফুল হয়। তো অ্যাজাম্পশন কি ছিল, লাইটকে আমরা পার্টিকেল ধরবো। তো লাইটকে পার্টিকেল আমরা কিভাবে ধরবো, কেমন করে ধরবো, ফটো ইলেকট্রিক এফেক্ট কি হয়ে থাকে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের আগে তার পুরো কাহিনী ছিল এটাই। তো ফটো ইলেকট্রিক এফেক্ট 1905 সালে কিভাবে এস্টাবলিশড হলো, তো এইখান থেকে আমরা শুরু করব। তো প্রথমে আমি বলি কি ফটো ইলেকট্রিক এফেক্ট কি। প্রথম কোশ্চেন যদি আমি নিই, ফটো ইলেকট্রিক এফেক্ট কি, ফটো ইলেকট্রিক এফেক্ট কি, তাহলে কোশ্চেনটা লিখো যে ফটো ইলেকট্রিক এফেক্ট, হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। কোশ্চেনটা হবে এটা, লিখো, হেডলাইন লাগাও, হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট, হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লিয়ার? হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। তো আমাদের ওই অবজেক্ট কেমন হবে, খুবই ছোট, এবং ওই অবজেক্টটা কেমন হতে হবে, মেটাল। তো আমি নিলাম এটা একটা মেটাল সারফেস। ক্লিয়ার? তো এটা একটা আমি কিনেছি মেটাল সারফেস, ভালো করে বোঝার চেষ্টা করবে, খুবই কনসেপচুয়াল, ডেরিভেশন তো নেই, খুবই কনসেপচুয়াল। তো এই মেটাল সারফেসের উপরে আমি কি করেছি, লাইট ফেলেছি। লাইট ফেলেছি মানে, লাইট মানে কি, লাইট মানেই হচ্ছে কি, লাইট মানেই হচ্ছে রেডিয়েশন, অবলিক সাইন দিয়ে লিখো, রেডিয়েশন। ক্লিয়ার? তো আমরা
মেটাল সারফেসের উপরে লাইট ফেলেছি, তো লাইট ফেলা মানে এই লাইটের মধ্যে কি রয়েছে, এনার্জি রয়েছে। তাহলে ওই এনার্জি মেটাল সারফেসের উপরে আপতিত হয়েছে, তো মেটাল সারফেসের মধ্যে কি রয়েছে, অসংখ্য ফ্রি ইলেকট্রন। তো এই ফ্রি ইলেকট্রন গুলোর উপরে যখন লাইট এসে পড়লো, এগুলো হচ্ছে কি না ফ্রি ইলেকট্রন। তো এই ফ্রি ইলেকট্রনের উপরে যখন লাইট এসে পড়লো, তো তো লাইট এসে পড়ার পর দেখা গেল যে কি না মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হতে আছে, মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হলো। তো এটাকে আমরা কি বললাম না ইমিশন। এটাকে আমরা কি বলবো, ইমিশন। ক্লিয়ার? তো ইলেকট্রন নির্গত হচ্ছে, তো আমি এখানে রেডিয়েশন করেছি মেটাল সারফেসের উপরে, আর ইমিশন হতে আছে। তাহলে এই টোটাল ঘটনাটাকে আমরা কি বলবো, টোটাল ঘটনা পুরো ভালো করে বোঝার চেষ্টা করো না। রেডিয়েশন করেছি মেটাল সারফেসের উপর এবং মেটাল সারফেস থেকে ফ্রি ইলেকট্রন নির্গত হয়েছে। এই টোটাল ফেনোমেনাটাকে আমরা কি বলবো, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লিয়ার করতে পারলাম? তো ফটো ইলেকট্রিক এফেক্টের এখানটায় দুটো কজ ঘটছে, একটা রেডিয়েশন আর একটা ইমিশন। তো রেডিয়েশন আমরা কি করে করলাম, ইমিশন কি করে হলো। তো রেডিয়েশনকে আগে ফার্স্টে ভাববো, তারপরে ইমিশনকে ভাববো। ক্লিয়ার? তো রেডিয়েশন করতে গেলে আমাকে লাইট কি হয়েছিল, ফেলতে হয়েছিল, লাইট ফেলতে হয়েছিল। তো দেখো মেটাল সারফেসের মধ্যে ইলেকট্রন কি আছে, এনার্জিতে বাঁধা আছে। তো আমাকে এখান থেকে যে এনার্জিতে বাঁধা আছে সেই এনার্জি থেকে বেশি এনার্জি যদি আমি দিই, তবেই তো ইলেকট্রন নির্গত হবে, তাই না? তবেই তো ইলেকট্রন নির্গত হবে। তো লাইটের এনার্জির ফর্মুলা E ইকুয়াল টু hc বাই ল্যামডা, E ইকুয়াল টু hc বাই ল্যামডা। তো এই ইকুয়েশনটা আমাদের আগে থেকে গিভেন রয়েছে, এই ইকুয়েশনটা আগে থেকে আমাদের গিভেন। তো E ইকুয়াল টু hc বাই ল্যামডা, বা একে আমরা কি লিখতে পারি, E ইকুয়াল টু hf। তো hf কি করে হলো, c ইকুয়াল টু আমরা কি জানি, c ইকুয়াল টু f ল্যামডা, আর এর ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। বুঝা গেছে? তাহলে E ইকুয়াল টু কত, hf। আচ্ছা, তো ল্যামডার সাথে রেডিয়েশনের এনার্জি রিলেশন কি না ইনভার্সলি প্রপোর্শনাল। তো ল্যামডা যত কমবে এনার্জি তত বাড়বে। আচ্ছা, এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন কি না ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি তত বাড়বে, প্রপোর্শনাল। এই হচ্ছে কি না এই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই কি না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো তো আমাদের এখানে যে লাইট যে আমরা ফেলবো, এই লাইটটা তাহলে অফকোর্স ইলেকট্রন যদি আমাকে ইমিশন করাতে হয়, তাহলে লো ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সির লাইট আমাকে ফেলতে হবে, বা লো ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন করতে হবে। তাহলে এখানটায় যে লাইট বা রেডিয়েশন করব সেগুলো অবশ্যই লো ওয়েভলেন্থ, লো ওয়েভলেন্থ নাম্বার 1, লো ওয়েভলেন্থ নাম্বার 2 হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির হতে হবে। ক্লিয়ার? তো লো ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন দাও, তো ইলেকট্রনের ইমিশন সম্ভব। ক্লিয়ার? তো এখানটায় যে লাইট আমরা ফেলেছি, এই লাইটকে আমরা কি রূপে ভাববো না, এখানে লাইট কি রূপে ভাববো না, লাইট হচ্ছে, লাইট হলো পার্টিকেল স্বরূপ, পার্টিকেলের লাইটকে পার্টিকেলের মতো ভাববো। দ্যাট মিন্স না লাইটকে ফোটন রূপে ভাববো, ফোটনের স্রোত। লাইট হচ্ছে কি ফোটন কণার স্রোত। ক্লিয়ার? লাইট হচ্ছে ফোটন কণার স্রোত, যে ফোটন কণাগুলো আসতে আছে এবং মেটাল সারফেসের উপরে পড়ছে, ইলেকট্রনের সাথে কলিশন করছে, কলিশন করার পর এনার্জি, যে ইলেকট্রনগুলো যে এনার্জিতে বাঁধা আছে সেই এনার্জি থেকে বেশি এনার্জির ফোটন পড়ার ফলে ইলেকট্রন কি হয়েছে, মেটাল সারফেস থেকে নির্গত হয়েছে। ক্লিয়ার? তো এখানটা আমরা লাইটকে কি রূপে ভাববো, ফোটন কণা রূপে ভাববো, পার্টিকেল রূপে ভাববো। তো লাইটকে পার্টিকেল রূপে আমাকে ভাবলে পরে ফটো ইলেকট্রিক ইমিশন তো সম্ভব। ক্লিয়ার হয়েছে? তো লাইটকে পার্টিকেল রূপে ভাববো, যে লাইটকে আমি ফোটন কণা রূপে ভাববো। কেন ভাববো যে ফোটন কণার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে যে লাইটকে আমি ফোটন রূপে ভাববো।
তো আমি এবারে দেখতে চলেছি যে ফোটন কণার মধ্যে, লাইটকে আমি ফোটন কণার স্রোত রূপে ভেবেছি, তাই তো? তো বিজ্ঞানী আইনস্টাইন তিনি ফোটন কণার মধ্যে কি এমন বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলেন যে লাইটকে ফোটন কণা রূপে ভেবেছিলেন, যে ফোটন হচ্ছে একটা হচ্ছে পার্টিকেল। তো ফোটন কণার বৈশিষ্ট্য আমরা চেক আপ করবো। তো ক্যারেক্টারিস্টিক্স অফ, নেক্সট টপিকস লাগাবে ক্যারেক্টারিস্টিক অফ ফোটন। ফোটনের মধ্যে কি এমন বৈশিষ্ট্য ছিল যে কারণের জন্য আমরা লাইটকে ফোটন রূপে ভাববো, এই রেডিয়েশনকে ফোটন রূপে ভাববো, তবেই গিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্ভব। আচ্ছা, তো কেন ভাববো? তো নাম্বার 1, না লাইটকে পার্টিকেল রূপে গ্রহণ করব, অর্থাৎ ফোটন কণা রূপে গ্রহণ করব। তো ফোটন হলো পার্টিকেল স্বরূপ। ফোটন হলো কি না পার্টিকেলের মতো, পার্টিকেল স্বরূপ। তো ফোটন কে আমরা লাইটকে পার্টিকেল, মানে লাইটকে আমরা ফোটন ধরেছি, সেই ফোটন হচ্ছে কি পার্টিকেল। তো লাইটকে পার্টিকেল বলাটা কেমন একটা ডিস্টারবেন্স লাগে না? তো তৎকালীন বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি কি করছিলেন না, তিনি ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে আবিষ্কার করতে চলেছেন, ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে স্টাডি করছেন। তো ব্ল্যাক বডি রেডিয়েশনে বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি কি বলে গেছেন না, ব্ল্যাক বডি রেডিয়েশন তখনই সম্ভব যখন ব্ল্যাক বডির মধ্যে যে লাইট এসে পড়বে, ওই লাইটকে আমি যখন, ওই লাইটের ওয়েভকে যখন আমি, বা ওই লাইটকে আমি পার্টিকেল রূপে ভাববো, তবেই গিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্ভব। আদারওয়াইজ কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন সম্ভব নয়। প্ল্যাঙ্ক নিজেই বলে গেছেন যে আদারওয়াইজ ব্ল্যাক বডি রেডিয়েশন সম্ভব নয়, যে লাইটকে যখনই আমি পার্টিকেল রূপে ভাববো তখন আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন পাবো। তো তিনি বলেছিলেন কি না, লাইট যে আসছে বা লাইট যে আমরা ফেলছি, ওই লাইট ছোট ছোট ওয়েভ প্যাকেটের মতো যেতে আছে, ছোট ছোট এরকম অসংখ্য ওয়েভ প্যাকেট। তো ওয়েভ প্যাকেটের মতো যেতে আছে, ওয়েভ প্যাকেট একটা গেল, আরেকটা যাচ্ছে। তো পরপর ওয়েভ প্যাকেট গুলো যেতে আছে পরপর, তারপরে আরেকটা ওয়েভ প্যাকেট, তারপরে আরেকটা ওয়েভ প্যাকেট, এমনি করে পরপর একটা সরলরেখা বরাবর যেতে আছে। তো বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি বলে দিয়ে গেছিলেন যে লাইটকে আমাকে পার্টিকেল রূপে ভাবতে হবে। সাপোজ ধরো একটা উদাহরণ দিয়ে দিই, সাপোজ ধরো একটা দুধের স্রোত এমনি করে বয়ে চলেছে। তো তুমি দেখতে পাচ্ছ কি দুধের স্রোত এমনি করে যাচ্ছে, একটা পাইপ দিয়ে দুধের স্রোত যাচ্ছে, ঠিক আছে। আমি যদি সে জায়গাটায় আমল দুধের প্যাকেট এমনি করে পরপর যদি রেখে দিই, তাহলে আমি কি দেখতে পাবো, আমল দুধের মধ্যে কি রয়েছে, লিকুইড দুধ রয়েছে। তো লিকুইড দুধগুলো পুরো একদম স্রোতের মতো যেতেই থাকছে, তাহলে ওটাও তো একটা স্রোতের মতো যেতে থাকছে। যেমন করে মানে লেস কারখানায়, কুরকুরে কারখানায় যেমন করে কুরকুরের প্যাকেট গুলো এমনি করে সোজা করে যেতে থাকে, দেখেছো হয়তো ডিসকভারি চ্যানেলে। তো সেরকম করে আমল দুধের প্যাকেট গুলো এরকম করে সোজা যেতে আছে, তাহলে সেটাও তো দুধের প্যাকেট যাচ্ছে। তাহলে দুধের প্যাকেটটা তখন আমি কি দেখতে পাচ্ছি, এক একটা আমুলের প্যাকেট যাচ্ছে। তো ওই দুধের যে শর্টটা যাচ্ছে, তো দুধের শর্টটাকে যদি আমি ছোট ছোট দুধের প্যাকেট রূপে ভাবতে থাকি, তাহলে সেগুলো তো একটা দুধের প্যাকেটের মতো, আমল দুধের প্যাকেটের মতো। ক্লিয়ার? তো একাধিক দুধের প্যাকেট এমনি করে এগোতে আছে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে কি এক একটা প্যাকেট, এগুলো সবগুলো যদিও একই সাইজের হবে, ক্লিয়ার? তো এমনি করে ছোট ছোট আমল দুধের প্যাকেট গুলো সামনের দিকে এগোতে আছে। তো কি দেখতে পাচ্ছি, হ্যাঁ দুধ যাওয়া আর দুধের প্যাকেট যাওয়া তো একই ব্যাপার লাগছে। ক্লিয়ার? তো বিজ্ঞানী আইনস্টাইন তিনি কি করলেন না, লাইটকে কি করলেন, ছোট ছোট এরকম এনার্জির প্যাকেট ধরে নিলেন। তো তিনি তখন এটাকে কি বললেন না, এনার্জি প্যাকেট। ক্লিয়ার? তো এই এনার্জি প্যাকেট গুলো লাইটের মতো করে সোজা যেতে আছে। ক্লিয়ার করতে পেরেছি?
বোঝা গেছে এতটুকু? তো তিনি তখন বললেন কি না এই ছোট ছোট এনার্জি প্যাকেট গুলোই হচ্ছে কি না ফোটন। ছোট ছোট এনার্জি প্যাকেট গুলোকে তিনি কি বললেন? ফোটন। তো এই ছোট ছোট এনার্জি, এই ছোট ছোট প্যাকেটকে আমরা কি বলে থাকি? কোয়ান্টা। কি বলে থাকি? কোয়ান্টা। ছোট ছোট প্যাকেটকে আমরা কি বলে থাকি? কোয়ান্টা। তো এবারে লাইট যে ফোটন কণা, বলতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই, আমরা কি বলবো না লাইট হচ্ছে কি এনার্জি প্যাকেটের স্রোত। একদম কোনো ডিস্টারবেন্স নেই। এবারে যে লাইটকে আমরা পার্টিকেল রূপে আমরা কিভাবে ভাববো? সোজা। এবারে লাইটকে পার্টিকেল রূপে ভাবতে সোজা, যে এনার্জি প্যাকেট গুলো যেতে আছে তার মানে ফোটন কণাগুলো যেতে আছে। বোঝা গেছে? তো লাইটকে এবারে আমরা ফোটন রূপে বা এনার্জি প্যাকেট রূপে ডিল করতে আমাদের সুবিধা হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা ছিল ফার্স্ট, যে লাইটকে যে আমরা পার্টিকেল রূপে ধরবো, সে পার্টিকেলটা লুকানো অর্থ হচ্ছে কি ফোটন, তার লুকানো অর্থ হচ্ছে ফোটন হচ্ছে এনার্জির প্যাকেট। তাহলে প্রত্যেকটা এনার্জি প্যাকেটের নির্দিষ্ট নির্দিষ্ট এনার্জি রয়েছে। প্রত্যেকটা এনার্জি প্যাকেটে নির্দিষ্ট এনার্জি রয়েছে না, কোনো একটা প্যাকেটে দুধের পরিমাণ বেশি, কোনো একটাতে কম থাকে, প্রত্যেকটাতে সেম আছে। প্রত্যেকটা এনার্জি প্যাকেটের মধ্যে এনার্জি কি আছে? সেম। তো এটা ছিল আমাদের ফোটনের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি? সেকেন্ড কি মুছে দিই। আচ্ছা, এখান থেকে মুছে দিই। ফোটনের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স দেখো। ফোটনের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করবে। ফোটনের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি বলছে না, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স বলছে যে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স বলছে যে ফোটন হচ্ছে মাসলেস। ফোটন হচ্ছে কেমন না মাসলেস। ক্লিয়ার? ফোটন হচ্ছে মাসলেস। ফোটন মাসলেস। মাসলেস मतलब তার কোনো মাসই নেই। আমরা কি জানি কি না বর্তমানে যেটা জানি যে ক্লাসিক্যাল মেকানিক্স ওয়াইজ আমরা ওয়েট মেজার করি কিসে? না স্প্রিং ব্যালেন্সের সাহায্যে ওয়েট মেজার করে থাকি। তো ফোটনের ওয়েট আমরা স্প্রিং ব্যালেন্সের ওয়েট বলছি, সরি মাস মেজার করে থাকি কিসের সাহায্যে? স্প্রিং ব্যালেন্সের সাহায্যে। তো ফোটনের মাস আমরা স্প্রিং ব্যালেন্সে রেজাল্ট কত পেয়েছি? 0। তো তবেই আমি বলতে পেরেছি কি ফোটন হলো কি না মাসলেস। সেকেন্ড ফোটন হলো নিউট্রাল। ফোটন হচ্ছে কি না নিউট্রাল। ফোটনের কোনো চার্জ নেই, নিউট্রাল, কোনো চার্জই নেই। থার্ড ফোটনের স্পিড অফ ফোটনের স্পিড কত না? স্পিড নিয়ারলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেটা রেড লাইটের ক্ষেত্রেও হতে পারে। রেড লাইটের ক্ষেত্রেও তো ফোটন রয়েছে। তো রেড লাইটের ফোটনের স্পিডও সেম। ভায়োলেট লাইট সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ভায়োলেট। তো সব থেকে ছোট ভায়োলেট লাইটের যে ফোটন আমরা পাবো, ভায়োলেট লাইটকে যদি আমরা ফেলি তার মধ্যেও কি আসবে? ফোটন কণা থাকবে, কারণ সেটা হচ্ছে কি রেডিয়েশন একটা। তো রেডিয়েশনকে আমরা কি রূপে ভাববো না ফোটনের প্যাকেট, এনার্জির প্যাকেট ফোটন কণা। তো এক একটা ফোটন কণার এনার্জি কি হচ্ছে গিভেন, ফিক্সড। তো ভায়োলেট লাইটের ফোটনের স্পিড সেম। ভায়োলেট লাইটের ফোটন কণার স্পিডও কি হবে? সেম। সে যে কোনো লাইট হতে পারে, প্রত্যেকটা ফোটন কণার স্পিড হচ্ছে কি সেম। ক্লিয়ার? যে এর একটা তার একটা এরকম করে কিন্তু হবে না। প্রত্যেকটা অল ফোটন সবথেকে বেটার কি হয় না অল ফোটন যদি আমরা বলে দিই সবথেকে ভালো অল ফোটনের স্পিড সেম। ফোর্থ পয়েন্ট কি না ফোটন কণা
এনার্জি ফোটন কণার নির্দিষ্ট এনার্জি ও নির্দিষ্ট মোমেন্টাম রয়েছে। ফোটন কণার এনার্জির ফর্মুলা কি না E = hc/λ, যেখানে h কি না h হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো তার ভ্যালু কত হয়ে থাকে না 6.63 লিখে দাও ইনটু 10⁻⁻34 জুল ইনটু সেকেন্ড। আচ্ছা, আর c হচ্ছে কি স্পিড অফ লাইট, কত হয়ে থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এই ভ্যালু আমরা যদি গুণ করে নিই তাহলে কত আছে 12400 এত ইলেকট্রন ভোল্ট বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম। ক্লিয়ার? ল্যামডা ইন অ্যাংস্ট্রম, এগুলোকে গুণ করে ইলেকট্রন ভোল্টে যদি আমরা কনভার্ট করে নিই তো ফোটনের এনার্জির ভ্যালু আছে এটাই। ল্যামডা হচ্ছে কি ওই গিভেন ফোটনের ওয়েভলেন্থ, ক্লিয়ার? যে ফোটনটা দেওয়া থাকবে সেই ফোটনটার ওয়েভলেন্থ। ক্লিয়ার? আচ্ছা, মোমেন্টাম কত হয়ে থাকে না মোমেন্টাম p = h/λ, p = কত না h/λ। তো এটাও গিভেন, এটাও ডিফাইন করা আছে যে ফোটনের নির্দিষ্ট এনার্জি এবং নির্দিষ্ট মোমেন্টাম রয়েছে প্রত্যেক ফোটনের ইচ ফোটন, প্রত্যেক ফোটন করার নির্দিষ্ট এনার্জি নির্দিষ্ট মোমেন্টাম রয়েছে। ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা ফোটনের, মাথার মধ্যে প্রত্যেকটা ফোটন। ক্লিয়ার? তো 4 পয়েন্ট গেছে, আমাদের 5th পয়েন্ট আমরা এখানেই করি। তো 5th পয়েন্ট বলছে কি না 5th পয়েন্ট বলছে ফোটন কণা ইলাস্টিক কলিশন ঘটায়। That means initial momentum equal to final momentum. That means initial kinetic energy equal to final kinetic energy. Clear? তো ইলাস্টিক কলিশনে কি হয় তার মোমেন্টাম কাইনেটিক এনার্জি কি থাকে আগে যা ছিল পরেও তাই থাকে। ফিফথ পয়েন্ট কি না ফিফথ পয়েন্ট হচ্ছে তো 5th পয়েন্ট বলছে কি আচ্ছা এখানটা দেখো যে ইনিশিয়াল ফোটন কণার ফোটন কণাগুলো ইলাস্টিক কলিশন ঘটিয়ে থাকে। তার মানে কি যে আগে যে দেখো কোন একটা মেটাল সারফেসের উপর একটা ফোটন এসে পড়লো, তো ইনিশিয়াল মোমেন্টাম যা হবে কলিশন পরে সে মোমেন্টাম হবে। তার মানে কি যে ফোটনটা পড়লো এখানেও কি হবে আরেকটা নতুন ফোটন সৃষ্টি হবে, তবেই তো দুটোর এনার্জি বরাবর হবে, সেম হবে। তো এইচসি বর্মার বইতে সেটাই লেখা আছে যে কোন ফোটন কণা যদি মেটাল সারফেসের উপর এসে পড়ে তো নতুন ফোটনের সৃষ্টি হয়। অফকোর্স তাই ঘটনা ঘটে, ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম যদি সেম হয় তাই তো ঘটনা ঘটার আছে। তো 5th পয়েন্ট কি বলছে না 5th পয়েন্ট বলছে যে ইন্টেনসিটি ইনক্রিজ করাতে ইন্টেনসিটি যদি আমি ইনক্রিজ করালে প্রত্যেক ফোটন কণা এনার্জি পরিবর্তিত হয় না। প্রত্যেক ফোটন কণার এনার্জি যাই ছিল তাই থাকে, ফোটন কণার এনার্জির কোনো পরিবর্তন হবে না। যেমন করে ধরো সাপোজ ধরো এইখানে একটা আমি কি নিলাম, এইখানে ধরো আমি একটা বাল্ব নিলাম, আরেকটা ধরো এইখানে একটা বাল্ব নিলাম, দুটো বাল্ব নিলাম। সাপোজ ধরো এই বাল্বটা হচ্ছে 50 ওয়াটের, এই বাল্বটা হচ্ছে 100 ওয়াটের। দুটো বাল্ব থেকে ইয়েলো লাইট নির্গত হচ্ছে, মানে তাদের ফোটন কণার ওয়েভলেন্থ কি সেম, ইয়েলো লাইট নির্গত হচ্ছে মানে কি দুজনের ল্যামডা কি হচ্ছে সেম, ওয়েভলেন্থ কি সেম।
আচ্ছা, তাহলে দুজনের পাওয়ার যেহেতু আলাদা, সেহেতু 50 ওয়াটের বাল্বটা কি করবে, আমরা দুটো বাল্ব নিয়েছি, একটা 50 ওয়াটের বাল্ব, একটা 100 ওয়াটের বাল্ব। তো 50 ওয়াটের বাল্ব থেকে ইয়েলো লাইট নির্গত হচ্ছে, 100 ওয়াটের বাল্ব থেকে ইয়েলো লাইট নির্গত হচ্ছে। তো ইয়েলো লাইট যেহেতু নির্গত হচ্ছে, তাহলে এখান থেকে নির্গত ফোটন কণার ওয়েভলেন্থ, এখান থেকে নির্গত ফোটন কণার ওয়েভলেন্থ কি হবে, সেম। আচ্ছা, এবারে ইন্টেন্সিটির বিচারে যদি আমরা দেখি, ইন্টেন্সিটির বিচারে যদি আমরা দেখি, তো 100 ওয়াটের ক্ষেত্রে আমরা কি দেখব না, পার সেকেন্ডে বেশি বেশি ফোটন নির্গত হবে, বেশি ফোটন নির্গত হবে। আর 50 ওয়াটের ক্ষেত্রে আমরা দেখব পার সেকেন্ডে কম ফোটন নির্গত হবে, কম ফোটন নির্গত হবে। ক্লিয়ার করতে পেরেছি? তো পার সেকেন্ডে যদি কম ফোটন নির্গত হয়, তাহলে আমরা কি দেখব, পার সেকেন্ডে যদি কম ফোটন যদি নির্গত হয়, তাহলে আমরা কি দেখব, ভালো করে লক্ষ্য করবে। দেখো যে 50 ওয়াটের ক্ষেত্রে আমি মানলাম 1 সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হয়েছে, ফোটন কণা নির্গত হয়েছে। আমি মানলাম 50 ওয়াটের বাল্ব থেকে 1 সেকেন্ডে এতগুলো ফোটন নির্গত হয়েছে। আর 100 ওয়াটের বাল্ব থেকে আমরা কি লক্ষ্য করব, এর থেকে তুলনামূলকভাবে বেশি পরিমাণে ফোটন নির্গত হবে, তাই তো? কেন? তার ইন্টেন্সিটি বেশি, পার সেকেন্ডে সে বেশি বেশি পরিমাণে কি করবে, ফোটন নির্গত করবে, বেশি বেশি পরিমাণে ফোটন নির্গত হবে। তো 50 ওয়াট 1 সেকেন্ডে যতগুলো ফোটন নির্গত করবে, 100 ওয়াট ডেফিনেটলি তার থেকে বেশি পরিমাণে ফোটন নির্গত করবে 1 সেকেন্ডে। এই 1 সেকেন্ডে এতগুলো ফোটন নির্গত করেছে, এই 1 সেকেন্ডে এই কটা ফোটন নির্গত করেছে। ঠিক আছে, আমি এবারে কি করলাম, তোমাকে একটা থালা দিলাম। তো এখান থেকে আমি একটা ফোটন নিয়ে আমি এখানটা দিলাম, এখান থেকে আমি একটা ফোটন নিয়ে আমি এখানে দিলাম। ক্লিয়ার? এবারে আমি কি করলাম, তোমার চোখটা বন্ধ করে আমি এবারে কি করলাম, থালাটাকে ঘুরিয়ে দিলাম, বা তোমার চোখ খোলা আছে, থালাটার উপরে ওই দুটো ফোটনকে নিয়ে রেখেছি, দিয়ে এবার থালাটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দিতে আমি কি দেখবো, তুমি এবারে এই দুটো ফোটনের মধ্যে কোন ফোটনটা কার তুমি চিহ্নিত করতে পারবে? কোনো মতেই পারবে না। কেন না, ফোটনের এনার্জি কত হয়ে থাকে, hc/λ। তো h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, c হচ্ছে স্পিড অফ লাইট, সেটাও কনস্ট্যান্ট, আর ল্যামডা তুমি অলরেডি ইয়েলো বাল্ব নিয়েছো, তার প্রত্যেকের ল্যামডাও সেম, তাহলে টোটালটাই হচ্ছে কি কনস্ট্যান্ট। তো টোটালটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে এই দুটো ফোটনের মধ্যে কার ফোটন কোনটা তুমি কিন্তু তাহলে কোনো মতেই চিহ্নিত করতে পারবে না। কেন না, দুটো ফোটনের এনার্জি সেম, দুটো ফোটনের এনার্জি সেম। তো ইন্টেন্সিটি বাড়ানোর ফলে ফোটনের এনার্জির কোনো পরিবর্তন হয় না, পার সেকেন্ডে ফোটন নির্গত হওয়ার সংখ্যা বৃদ্ধি পায়। তো পয়েন্ট কি লিখবো না, ইন্টেন্সিটি বাড়ানোর ফলে ফোটন কণা বাড়ানোর ফলে প্রত্যেক ফোটন কণার এনার্জির কোনো পরিবর্তন হয় না। কিন্তু কি হয় না, পার সেকেন্ডে ফোটন নির্গত হওয়ার সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা মানে নাম্বার কি হয় না, ইনক্রিজ করে। তাহলে ইনক্রিজ করে, খুব মোটা পয়েন্ট যে ইন্টেন্সিটি বাড়ানোর ফলে প্রত্যেকটা ফোটনের এনার্জি তো সেম থাকে, কিন্তু পার সেকেন্ডে ফোটনের নাম্বার বেড়ে যায়, যে বেশি বেশি পরিমাণে ফোটন নির্গত হতে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? তো ইন্টেন্সিটি বাড়ানোর ফলে বেশি বেশি পরিমাণে লাইট পাচ্ছি, তার মানে বেশি বেশি পরিমাণে লাইট পাচ্ছি মানে কি, যে তাদের প্রত্যেকটা ফোটনের এনার্জি বেড়ে গেছে। এটাই তো আমাদের জেনারেল ধারণা ছিল, কিন্তু না, এই ধারণাটা পুরোপুরি ভুল।
যে প্রত্যেকটা ফোটনের এনার্জি তো সেম আছে, কিন্তু বেশি বেশি পরিমাণে ফোটন নির্গত হতে আছে, এটাই হচ্ছে রিয়েলিটি। তো রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ফোটন কণাকে কি করেছিলাম, না ফোটন কণা লাইট, আমরা রেডিয়েশন কি করেছিলাম, লাইট ফেলেছিলাম, তো ওই লাইটকে আমরা কি ধরেছিলাম, ফোটন কণা। তোলা হয়েছে তো, নালে পজ করে তুলবে। হ্যাঁ, তো রেডিয়েশনের ক্ষেত্রে আমরা ছবিটা আবার পুনরায় আঁকি। অনেকে কোন ছবিটা কি ছবিটা হয়তো ভুলে গেছে, এতক্ষণ যেটা করলাম তার সাথে রিলেশন কি তাই ভুলে গেছি। আরেকবার মনে করিয়ে দিলে স্যার ভালো হয়, তাই না? তো মনে করিয়ে দেওয়ার জন্যই তো আমি আছি, তোমাদের যতটা সম্ভব আমি হেল্প করার জন্য আছি। তো কি দেখেছিলাম না, মেটাল সারফেসের উপরে আমরা কি করেছিলাম, না রেডিয়েশন করেছিলাম। তো এই রেডিয়েশন, এটা কি ছিল, না রেডিয়েশন স্যার। তো এই রেডিয়েশন যে আমরা করেছিলাম, এই রেডিয়েশনকে আমরা কি দেখেছিলাম, না ফোটন। ফোটন মিন্স, ফোটন হচ্ছে কি না পার্টিকেল। তো পার্টিকেল ধরেছি বলেই তো ফটো ইলেকট্রিক এফেক্ট এই এক্সপেরিমেন্টটার দিকে আমরা এগোতে পারছি, নাহলে কি করে করব। তো পার্টিকেল, তো এই ফোটন কণাগুলো এই মেটাল সারফেসের উপরে এসে পড়েছে। তো ফোটন কণাগুলো এসে পড়ার পর এটা হচ্ছে কি আমাদের মেটাল সারফেস, তো ফোটন কণাগুলো এরপরে এসে পড়ার পর, ফোটন কণার মধ্যে কি রয়েছে না, প্রত্যেকটা ফোটন কণার নির্দিষ্ট এনার্জি ই রয়েছে, প্রত্যেকটা ফোটনের একটা নির্দিষ্ট এনার্জি ই রয়েছে। তো এসে মেটাল সারফেসের উপরে পড়ার পর কি দেখেছিলাম, না ইলেকট্রনে ইমিশন হয়েছিল। তো এই ইলেকট্রনের ইমিশন, তাহলে ফোটনের সমস্ত ক্যারেক্টারিস্টিক দেখে নিয়েছি যে ফোটন মেটাল সারফেস উপরে পড়ে কি কি ঘটনা ঘটাতে পারে, যে প্রত্যেকটার এনার্জি আমরা কি দেখেছি, আরেকবার বলে দিই, প্রত্যেকটা ফোটনের এনার্জি সেম, এনার্জি কনস্ট্যান্ট, মোমেন্টাম কনস্ট্যান্ট। 2 নম্বর যে ইন্টেন্সিটি ইনক্রিজের ফলে ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি ইনক্রিজ করে না, খুবই মোদ্দা পয়েন্ট, এটা করে না। সেকেন্ড আমরা কি দেখেছি, না মাসলেস, তাহলে এই সকল পয়েন্ট গুলো আমি এখানটায় অ্যাপ্লাই করব, তবেই তো আমার ইমিশন ঘটানো সম্ভব, তাই না? মাসলেস। উপরন্তু আমি কি দেখেছি, নিউট্রাল। তাহলে আর বাকি তো পয়েন্ট রয়েছে। তো ফোটনকে আমরা পার্টিকেল রূপে ধরেছিলাম, তো পার্টিকেল রূপে আমরা কি করে ধরেছিলাম, না ফোটন হচ্ছে একটা এনার্জি প্যাকেট, একটা কোয়ান্টা এনার্জি প্যাকেট। তো এনার্জি প্যাকেট বলেই তো আমরা তাকে ছোট ছোট পার্টিকেল রূপে ডিল করতে শিখেছি, বাকি পয়েন্টগুলো আমরা পেয়ে গেছি। আর কি দেখেছিলাম, আরেকটা যে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, দ্যাট মিন্স ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি। তো ফোটন এই সকল কন্ডিশন গুলো ঘটিয়ে থাকে, যে পড়ার ফলে মেটাল সারফেসের উপর এই সকল কন্ডিশন ঘটাবে। এবারে আমরা কি দেখব, ইমিশন দেখব। তাহলে রেডিয়েশন দেখলাম, রেডিয়েশন দেখতে গিয়ে ফোটনের ক্যারেক্টারিস্টিক্স আমরা সব পড়ে নিলাম। এবারে ইমিশন দেখতে চলেছি। কার ইমিশন, না ইলেকট্রনের ইমিশন। ক্লিয়ার? তো ইমিশন দেখো, ইমিশন আমরা বিভিন্ন প্রকারের ইমিশন করতে পারি। ইলেকট্রন যেমন করে বিভিন্ন প্রকারের ইমিশনের সাইডে আমি একটা টপিকস করে দিচ্ছি। দেখো ইমিশন আমরা কত রকম ভাবে করতে পারি। দেখো এটা হচ্ছে একটা মেটাল সারফেস, তো এই মেটাল সারফেসে তুমি হিট দাও, এই মেটাল সারফেসের উপর হিট দাও, এই মেটাল সারফেসের উপর যদি আমি হিট দিই, তাহলে মেটাল সারফেসের মধ্যে কি রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে। তা এই ফ্রি ইলেকট্রন গুলো হিট দেওয়ার ফলে এই ইলেকট্রন গুলো এনার্জি পাবে এবং ইলেকট্রন গুলো কি হবে, নির্গত হবে। তো এই রকম ইলেকট্রন ইমিশনকে আমরা কি বলবো, থার্মোনিয়াস ইমিশন। থার্মোনিয়াস ইমিশন। ক্লিয়ার? এইরকম ইমিশনকে আমরা কি বলে থাকি, থার্মোনিয়াস ইমিশন। সেকেন্ড, আরো কিভাবে আমরা ইলেকট্রনকে নির্গত করতে পারি, না এই একটা
ডাইইলেকট্রিক মিডিয়াম। ডাইইলেকট্রিক মিডিয়াম এটা হচ্ছে আমাদের কি না ডাইইলেকট্রিক মিডিয়াম, স্ট্রং ডাইইলেকট্রিক মিডিয়াম, স্ট্রং ডাইইলেকট্রিক মিডিয়াম। তো এই পাশে মাইনাস, এই পাশে কি না প্লাস। তো এদের মধ্যে আমার কি রয়েছে মেটাল সারফেস যার মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে। তো ডাইইলেকট্রিক মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তো এর পাশে কি রয়েছে নেগেটিভ প্লেট, এর পাশে রয়েছে পজিটিভ প্লেট। তো স্ট্রং নেগেটিভ প্লেটের দ্বারা ইলেকট্রন গুলো কি হবে ডিফ্লেক্টেড হবে, এখানে কি হবে না ডিফ্লেক্টেড হবে ইলেকট্রন গুলো, আর এই ইলেকট্রন গুলো এখানে কি হবে অ্যাট্রাক্টেড হবে। ক্লিয়ার? তো এই ইলেকট্রন গুলো যখনই এই প্লেটের দ্বারা অ্যাট্রাক্টেড হতে চাইবে, স্ট্রং ভাবে অ্যাট্রাক্টেড হতে চাইবে, তখন এই ফ্রি ইলেকট্রন গুলো মেটাল সারফেস থেকে নির্গত হবে। তো মেটাল সারফেস থেকে নির্গত হয়ে এই ধনাত্মক প্লেটে এসে কি হবে মানে পৌঁছবে। তাহলে এই ধনাত্মক প্লেটে যখন পৌঁছবে, ধনাত্মক প্লেটে যখন পৌঁছবে তখন ইলেকট্রনের ফেনোমেনা আমি কি দেখলাম যে মেটাল সারফেস গুলো ইলেকট্রন গুলো মেটাল সারফেস থেকে ইলেকট্রন গুলো নির্গত হয়েছে। তাহলে মেটাল সারফেস থেকে কখন ইলেকট্রন গুলো নির্গত হবে না যখন ডাইইলেকট্রিকের ব্রেকডাউন হবে, না যখন যখন ইলেকট্রিকের ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হবে তখন তখন আমরা কি দেখব না মেটাল সারফেস থেকে মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হয়ে ধনাত্মক প্লেটে এসে পৌঁছায়, ধনাত্মক প্লেটে পৌঁছায়, পজিটিভ প্লেটে পৌঁছায়। তো এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি ব্রেকডাউন অফ ব্রেকিং ডাইইলেকট্রিক ফিল্ড, ব্রেকডাউন অফ ডাইইলেকট্রিক ফিল্ড এটাও বলতে পারো ব্রেকডাউন ডাইইলেকট্রিক ফিল্ড, ব্রেকডাউন ডাইইলেকট্রিক। ক্লিয়ার? এই ঘটনাটাকে আমরা বলে থাকি, এই কন্ডিশনটাকে আমরা কি বলে থাকি না ব্রেকডাউন ডাইইলেকট্রিক। আর এই ফেনোমেনাটাকে আমরা কি বলে থাকি ফ্লো মোশন। এই ফেনোমেনাটাকে আমরা কি বলে থাকি ফিল্ড ইমিশন, ক্লিয়ার? এই ফেনোমেনাটাকে আমরা কি বলবো ফিল্ড ইমিশন। যে ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে যদি আমি মেটাল সারফেসকে রেখে দিই, তো এই মেটাল সারফেসের মধ্যকার ফ্রি ইলেকট্রন গুলো কি হয় না ব্রেকডাউন ডাইইলেকট্রিকের পরে ফ্রি ইলেকট্রন গুলো পজিটিভ প্রান্তে এসে আপতিত হয়, আছড়ে পড়ে। তো তখন আমরা যে ফেনোমেনাটা দেখতে পাই তাকে আমরা কি বলে থাকি ফিল্ড ইমিশন। যে এক্ষেত্রেও মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। তাহলে এই দুটো কেসের দ্বারা আমরা ইলেকট্রন কিন্তু মেটাল সারফেস থেকে নির্গত করতে পেরেছি। আরেকটা উপায় কি ছিল সেটা আমরা এখানটায় করছি। থার্ড পদ্ধতিটা কি ছিল না এই মেটাল পদ্ধতিতে আমি রেডিয়েশন ফেলেছিলাম, কি রেডিয়েশন, যেটা হচ্ছে ফোটন কণা। তো রেডিয়েশন ফেলতে আমি কি দেখেছিলাম রেডিয়েশন দিয়েছি। তো রেডিয়েশন দেওয়ার ফলে মেটাল সারফেস থেকে ফ্রি ইলেকট্রন কি হতে থাকে না নির্গত হতে থাকে, মেটাল সারফেস থেকে ফ্রি ইলেকট্রন নির্গত হতে থাকে। এই ফেনোমেনাটাকে আমরা কি বলে থাকি না ফটো ইলেকট্রিক এফেক্ট। এটাকে আমরা কি বলে থাকি ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লিয়ার? তো হিট দেওয়ার ফলে হারমোনিয়াস ইমিশন, ডাইইলেকট্রিকের দ্বারা ফিল্ড ইমিশন, আর রেডিয়েশনের দ্বারা ফটো ইলেকট্রিক ইমিশন বা এফেক্ট যা খুশি যেটাই খুশি করতে পারো। তো আমাদের এখানে দেখার আছে কি যে রেডিয়েশনের দ্বারা যখন ইলেকট্রন নির্গত হবে, তো রেডিয়েশন দিলেই কি ইলেকট্রন নির্গত হয়ে যাবে? কোনো মতেই না। এই ফ্রি ইলেকট্রন গুলো মেটাল সারফেসে কি আছে বাউন্ডেড অবস্থায় রয়েছে। তো বাউন্ডেড অবস্থায় যদি থাকে ফ্রি ইলেকট্রন গুলো যদি মেটাল সারফেসের মধ্যে যদি একটা এনার্জিতে বাঁধা থাকে, তো রেডিয়েশনের এনার্জি, রেডিয়েশন মানে কি ফোটনের এনার্জি, এই মেটাল সারফেসের উপর আছড়ে পড়ে কিছু পরিমাণ এনার্জি লস করবে। তারপরে সাফিসিয়েন্ট এনার্জি যদি রেডিয়েশনের থাকে তবেই গিয়ে ইলেকট্রন কি হবে নির্গত হবে। যদি সাফিসিয়েন্ট এনার্জি যদি না থাকে তাহলে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বার করতে পারবে না। কেন? আরে বাবা দেখো সাপোজ তোমার বন্ধু ধরো একটা ক্যালকুলেটর ধরে আছে 10 নিউটন বলে ধরে আছে, এরকম করে 10 নিউটন বলে ধরে আছে। এবারে তুমি কি করলে? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা,
তুমি কি করলে, বন্ধু তাহলে কি করছিল না 10 নিউটন বলে ধরে আছে, এবারে তুমি তার কাছ থেকে ক্যালকুলেটর ছাড়াতে চাইছো। তো এবারে তোমাকে কি করতে হবে, তুমি যদি এবারে তারপরে 5 নিউটন বল প্রয়োগ করে ছাড়াতে চাও, পারবে কি? অবশ্যই না। 7 নিউটন দিলে অবশ্যই না, 8 নিউটন দিলে অবশ্যই না। কেন না, সে যতটা বাঁধনে বেঁধে রেখেছে ক্যালকুলেটরকে, 10 নিউটন বলে বেঁধে রেখেছে, তাহলে তুমি তার থেকে কম বল দিচ্ছ, তাহলে কোনো মতে তোমার কাছে ক্যালকুলেটর যাবে না। তুমি এবার যদি 11 নিউটন বল দাও, তাহলে কিন্তু ক্যালকুলেটর তোমার কাছে পৌঁছে যাবে, তাই তো? তো এখানেও তেমন করে ফ্রি ইলেকট্রন গুলো মেটাল সারফেসে কি রয়েছে, বাউন্ডেড রয়েছে। তো সাফিসিয়েন্ট এনার্জি এরপরে পড়লে পরে এনার্জি নির্গত হবে। তো সাফিসিয়েন্ট এনার্জি, যে পরিমাণ এনার্জি দিলে পরে মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রন নির্গত হবে, সেই এনার্জিটাকে আমরা কি বলবো, ওয়ার্ক ফাংশন। তো পয়েন্ট লাগাও, ওয়ার্ক ফাংশন কি? ওয়ার্ক ফাংশন যেটাকে আমরা বাংলায় কার্য অপেক্ষক বলে থাকি। তো ওয়ার্ক ফাংশন কি? লেখো না, কোন মেটাল সারফেস থেকে, ওয়ার্ক ফাংশনকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, ফাই চিহ্ন দ্বারা। কোন মেটাল সারফেস থেকে একটি ইলেকট্রন নির্গত করতে, কোন মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রন নির্গত করতে, ধরো ওই মেটাল সারফেসে ইলেকট্রনটা 10 নিউটনে বাঁধা আছে, এক্সাম্পলের সাথে ভাবতে থাকো। তাহলে একটা ইলেকট্রনকে নির্গত করতে সাফিসিয়েন্ট রূপে কি পরিমাণ এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে না, 10.1 নিউটন সাপ্লাই করতে হবে। তো কোন মেটাল সারফেস থেকে একটি ইলেকট্রন নির্গত করতে যে ন্যূনতম, মানে কম পক্ষে ন্যূনতম এনার্জি দিতে হয়, তাকে ওয়ার্ক ফাংশন বলে। তো প্রত্যেকটা মেটাল সারফেসের ওয়ার্ক ফাংশন আলাদা। সাপোজ ধরো এদিকে আমি লিখলাম ওয়ার্ক ফাংশন ফাই, আচ্ছা এদিকে আমি লিখলাম ধরো মেটাল, আর এদিকে আমি লিখলাম ওয়ার্ক ফাংশন ফাই। ক্লিয়ার? তো আমি ভাবলাম ধরো মেটাল হচ্ছে ধরো সিজিয়াম, কি নিলাম, সিজিয়াম। এক্সাম্পল দেখো, প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ফাংশন কিন্তু আলাদা আলাদা। মানে কি না, প্রত্যেকটা মেটালের ফ্রি ইলেকট্রন আলাদা আলাদা বন্ধনে আবদ্ধ। তো সিজিয়ামের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কত হয়ে থাকে না 1.9। সিজিয়ামের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কত হয়ে থাকে না 1.9। কপারের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কত হয়ে থাকে না 4.5 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তো প্রত্যেককে আর ঠিকঠাক মনে নেই, পটাশিয়াম একটা 2.5, তা আমি জানি না ঠিকঠাক মনে নেই। তো মেটাল সারফেসে দেখতে হবে। তো প্রত্যেকটা মেটাল সারফেসের ফ্রি ইলেকট্রন তো রয়েছে, প্রত্যেকটা মেটাল সারফেসের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ইলেকট্রনকে আলাদা আলাদা শক্তিতে বেঁধে রেখেছে। তাহলে আমি যদি এখানে মেটাল সারফেস রূপে সিজিয়াম রাখতাম, তো 1.9 ইলেকট্রন ভোল্টেজ বেশি যদি আমি এনার্জি সাপ্লাই করি, তাহলে আমি কি দেখবো না 1.9 ইলেকট্রন ভোল্টের এনার্জি যদি আমি সাপ্লাই করি, তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হয়ে যাবে, জাস্ট খালি মেটাল সারফেস থেকে নির্গত হয়ে যাবে। কপারের ক্ষেত্রে 4.5 ইলেকট্রন ভোল্টের এনার্জি যদি আমি সাপ্লাই করি, তাহলে জাস্ট খালি ইলেকট্রন নির্গত হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি না পারছি না? তো এটাই হচ্ছে যে একটা ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে জাস্ট বার করতে কি পরিমাণ সাফিসিয়েন্ট এনার্জি লাগে, সেটাই হচ্ছে কি না ওয়ার্ক ফাংশন। ক্লিয়ার করতে পেরেছি এতটুকু? বোঝা গেছে না বোঝা গেছে? তো সাপোজ আমি যদি আরেকটা উদাহরণ বলি, তো ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ একটা ছেলে সারা বছর পড়েনি, সে কিন্তু স্কুলের ফেভারিট ছেলে, সবার কাছ থেকে সুনাম পায়। কি সুনাম পায় না, খুবই মালদার ঘরের ছেলে, তো বড় লোকের ছেলে, সুনাম তো পাবে। সারা বছর পড়েনি, বড় লোকের ছেলেরা তো ফাঁকিবাজ হয়ে থাকে, তাই না? তো তার কোনো একজন মাস্টার তাকে কি করলো, পরীক্ষায় দিতে গেছে, যখন পরীক্ষার দিন এসছে, পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো একজন মাস্টারমশাই তাকে কি করলো, একটা 40 মার্কের অ্যান্সার শিট দিল।
কেন 40 মার্কের দিয়েছে? না সাপোজ ধরে রাখো ওই পরীক্ষায় পাস করতে গেলে মিনিমাম মার্কসটা হচ্ছে 40 মার্কের। মিনিমাম মার্কস হচ্ছে কত? না 40 মার্কের। তো 40 মার্কের যদি আমি অ্যানসার শিট যদি দিই, তাহলে তোমার মতে কি মনে হতে পারে ওই ছেলেটা কি পাস করে যাবে? 40 মার্কের অ্যানসার শিট, 40 এর পাস, তো অফকোর্স পাস করে যাবে, তাই তো? এটাই তো। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো যে ওই ছেলেটা যে এক্সাম হলে যে গেছে, ওই ছেলেটা যে এক্সাম হলে গেছে, এক্সাম হলে গিয়ে পরীক্ষায় টুকলি করার সময় টুকলি করছে আর লিখছে। তো লেখার সময় সে যদি পুরোপুরি 40 মার্কের অ্যানসার শিট যদি না লিখতে পারে, তার আগেই যদি এক্সামিনার খাতা যদি ছাড়িয়ে নেয়, তাহলে কিন্তু সে ফেল করে যাবে। তাহলে বাইরে থেকে সাপ্লাই হয়েছিল 40 মার্কের। তো 40 মার্কের এনার্জি দেওয়া, 40 মার্ক দেওয়ার ফলেও সে কি করতে পারলো? পাস করতে আর পারলো না, কারণ 40এই পাস। তাহলে পাস করার আগেই কি দেখলো? না এক্সামিনার ছাড়িয়ে নিয়েছে, পাস করতে পারলো না। হ্যাঁ, আবার এটাও যদি হতে পারে যে তুমি 40 মার্কের অ্যানসার শিট পুরোপুরি তুলে নিয়েছো, তো তুলে নেওয়ার পর এক্সামিনার যদি দেখে যে তুমি টুকলি করে করে তুলছিলে, যদি এক্সামিনার সেটাকে আবার যদি ক্যান্সেল করে দেয়, তাহলেও তুমি পাস করতে পারবে না। আমি যদি তোমাকে 80 মার্কের অ্যানসার শিট যদি করে দিতাম, তাহলে কি পাস করতে পারতে? তাও না, তাও না। কেন না? 80 মার্কের করতে গেলেও তুমি প্রথম তুলতে গিয়ে তুমি প্রবলেমে পড়তে পারো, বা তোলার পর অ্যানসার শিট ছাড়িয়ে নিতে পারে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই প্রবলেম রয়েছে যে যে পরিমাণ ফাই তার থেকে যদি আমি এনার্জি বেশি দিই, তাহলেও নির্গত হতে পারে, নাও নির্গত। আরে বোঝার চেষ্টা করো, এক্সাম্পলটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে কি এক্সাম্পলটা বলতে চলেছি। সাপোজ ধরো পাসওয়ার্ড হচ্ছে কত? 40 এর। সাপোজ এবারে আমি কি করলাম না 80 মার্কের তোমাকে আমি অ্যানসার শিট দিলাম। তুমি এবারে কি করেছো না 80 মার্কের মধ্যে তুমি কিছুটা হয়তো তুলেছো, তারপরে তোমাকে ছাড়িয়ে নিয়েছে, তাহলে তুমিও ফেল। কিছুটা তুলেছো তাহলে তুমি ফেল, তাহলে সম্পূর্ণ তুলতে না পারার জন্য ফেল, একটা চান্স ফেল করা। 80 মার্কের কিন্তু আমি এনার্জি দিয়েছি, 80 মার্কের কিন্তু আমি এনার্জি বলছি, সরি অ্যানসার শিট, 80 মার্কের আমি অ্যানসার শিট দিয়েছি, তাহলেও তুমি ফেল। আবার তুমি 80 মার্কের অ্যানসার শিটে 80 মার্কই টুকলি করলে, তাহলে টুকলি করার পর তোমার এবারে খাতা আবার ছাড়িয়ে নিল, ছাড়িয়ে দেওয়ার পর ক্যান্সেল করে দিল, তাহলে সেকেন্ড টাইম তুমি আবার ফেল করলে। তাহলে সাফিসিয়েন্টের থেকে বেশি পরিমাণে এনার্জি দেওয়ার পরেও তাহলেও চান্স নেই যে তুমি যে পাস করবে। ভালো করে বলতে, তাহলেও চান্স নেই তুমি যে পাস করবে। কেমন করে? উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ নিয়ে দেখো। সাপোজ ধরো আমি তোমাকে 8 ইলেকট্রন ভোল্টের, এবারে আমি আছি এখানটায়, আমি সাপোজ ধরো 8 ইলেকট্রন ভোল্টের এনার্জি দিয়েছি, 8 ইলেকট্রন ভোল্টের এনার্জি ফেলেছি মেটাল সারফেসের উপর। এই মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রন নির্গত হওয়ার জন্য কমপক্ষে কি পরিমাণ এনার্জি লাগে না 2 ইলেকট্রন ভোল্টের এনার্জি আমাকে ইউজ করতে হবে একটা ইলেকট্রনকে নির্গত হওয়ার জন্য। কেন না এই একটা ইলেকট্রন 2 ইলেকট্রন ভোল্টে কি থাকে? বাউন্ডেড থাকে। তাহলে এর থেকে আমাকে বেশি পরিমাণে এনার্জি দিলে পরে এই ইলেকট্রনটা কি হবে? নির্গত হবে। তাহলে আমি এখানে ভালোভাবে বুঝতে পেরেছি বেশি পরিমাণে এনার্জি দিয়েছি, ওয়ার্ক ফাংশনের তুলনায় অনেক, তাহলে অফকোর্স নির্গত হবে। তো এবারে এখানটা এনার্জি, এখানটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, আর এখানটা হচ্ছে ধরো ওয়েস্টেজ এনার্জি আমি নিলাম, ওয়েস্টেজ এনার্জি। তাহলে ওয়েস্টেজ এনার্জি কার দ্বারা হতে পারে না কলিশন একমাত্র, কারণ এখানে আরো অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, কলিশন। আর কি আমি একটা টপিকস বানালাম না কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। বোঝার চেষ্টা করো। আচ্ছা এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে দিই, ক্লিয়ার? তো এবারে দেখো কি হচ্ছে। তো আমি আচ্ছা ইলেকট্রনের সাফিসিয়েন্ট, ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন তো সেম, আমি 8 ইলেকট্রন ভোল্ট কি করেছি? সাপ্লাই করেছি। তো 8 ইলেকট্রন ভোল্ট সাপ্লাই করেছি, মেটাল সারফেসের মধ্যে একাধিক ইলেকট্রন রয়েছে। তো এনার্জি সাপ্লাই করতে আমি কি দেখলাম যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের মধ্যে কোনো কলিশন করলো না,
তো ওয়েস্টেজ এনার্জি কত? 0। একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে কোনো কলিশন করলো না, ফোটনের সাথেও কোনো ইলেকট্রনের কলিশন হলো না, তো ওয়েস্টেজ এনার্জি 0। তো যে ইলেকট্রনটার উপর ওই রেডিয়েশনটা এসে আপতিত হয়েছিল, তাহলে ওই ইলেকট্রনটা পুনরায় কি হবে? নির্গত হবে। কি পরিমাণ এনার্জি নিয়ে? না এক্সেস এনার্জি নিয়ে, না 6 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে, কাইনেটিক এনার্জি নিয়ে। এগুলো থাকবে। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়ে থাকে? হাফ mv²। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়ে থাকে? না হাফ mv²। তাহলে এই পরিমাণ এনার্জি নিয়ে কি হবে? নির্গত হবে। আচ্ছা, সেকেন্ড আরেকটা ভাব, এটা বলে দাও। আমি সেম 8 ইলেকট্রন ভোল্ট দিয়েছি, ওয়ার্ক ফাংশন হচ্ছে কি 2 ইলেকট্রন ভোল্ট। এবারে দেখলাম কি না এবারে দেখলাম যে ওই মেটাল সারফেসের উপর যে ইলেকট্রন রয়েছে, মেটাল সারফেসের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, 8 ইলেকট্রন ভোল্টের আমি ফোটন ফেলেছি আর এনার্জি দিয়েছি। তো এখানটা আমি দেখলাম কি না ইলেকট্রন আর ফোটনের মধ্যে কলিশন হয়েছে এবং অন্যান্য ইলেকট্রনের মধ্যে কলিশন হয়েছে, অন্য ইলেকট্রনের সাথে অন্য ইলেকট্রনের সাথে এই ফোটনের কলিশন হয়েছে। কলিশনের ফলে কি দেখা গেছে না সাপোজ ধরো 3 ইলেকট্রন ভোল্ট কলিশনে ওয়েস্টেজ হয়ে গেছে। 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি কলিশনে কি হয়েছে? ওয়েস্টেজ হয়ে গেছে। তো ওয়েস্টেজ হওয়ার পরে এক্সেসিভ এনার্জি নিয়ে পুনরায় নির্গত হবে। তাহলে এক্সেসিভ এনার্জি কত? না 5 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট ওয়ার্ক ফাংশনে, 3 ইলেকট্রন ভোল্ট ওয়েস্টেজ এনার্জিতে, আর বাকি 3 ইলেকট্রন ভোল্ট রূপে বাকি 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে ইলেকট্রনটা কি হবে? ইমিশন হবে। আচ্ছা, আরেকভাবে দেখো, আরেকভাবে লক্ষ্য করো যে এই ছিল আমাদের মেটাল সারফেস, আমি সেম 8 ইলেকট্রন ভোল্ট দিয়েছি, তাহলে তার ওয়ার্ক ফাংশন তো এখনো সেম আছে। কত পরিমাণ ইলেকট্রন ভোল্ট দিয়েছি? না 8 ইলেকট্রন ভোল্ট দিয়েছি। তো এবারে দেখো এখানটায় কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। এবারে দেখো যে কলিশনের দ্বারা 6 ইলেকট্রন ভোল্ট খরচা হয়ে গেল। কলিশন করতে গিয়ে 6 ইলেকট্রন ভোল্ট খরচা হয়ে গেছে। এবার দেখো কলিশন করতে গিয়ে 6 ইলেকট্রন, তাহলে কলিশনের পরে 2 ইলেকট্রন ভোল্ট কি আছে? বেঁচে আছে। তো সাফিসিয়েন্ট ওয়ার্ক ফাংশন কত? 2 ইলেকট্রন ভোল্ট। তো 2 ইলেকট্রন ভোল্ট বেঁচেছে, তো 2 ইলেকট্রন ভোল্ট লেগেছে। তো ইলেকট্রন তো নির্গত হবে, কিন্তু তার কাইনেটিক এনার্জি কত হবে? 0। খালি মেটাল সারফেস থেকে কি হবে? নির্গত মাত্র হবে, তার কোনো এনার্জি থাকবে না। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, নেক্সট আরেকটা ভাবে, তার ওয়ার্ক ফাংশন এখনো সেম, প্রদত্ত এনার্জিও 8 ইলেকট্রন ভোল্ট। তো এবারে যখনই মেটাল সারফেসের উপর এই এনার্জি এসে আপতিত হলো, তখন তাদের মধ্যে কলিশনের দ্বারাই খরচ হয়ে গেল 7 ইলেকট্রন ভোল্ট। তো এক্সেসিভ আর কত ইলেকট্রন ভোল্ট পড়ে আছে? 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রয়োজন তো 2 ইলেকট্রন ভোল্ট একটা ইলেকট্রনকে নির্গত হওয়ার জন্য, কিন্তু আছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি দেখবো না ওই 1 ইলেকট্রন ভোল্ট কিন্তু একটা ইলেকট্রনকে নির্গত করতে পারবে না, নির্গত হবেই না। আর এনার্জি তো কাইনেটিক এনার্জি তো দূরের কথা, তাহলে ইলেকট্রন কি লিখবো? ইলেকট্রন নির্গত হবে না। ক্লিয়ার? বোঝা গেছে এতদূর? তো সাফিসিয়েন্ট ওয়ার্ক ফাংশন থেকে যদি আমি বেশি পরিমাণের এনার্জি যদি আমি দিও, তা সত্ত্বেও যে ইলেকট্রন যে নির্গত হবে তার কোনো গ্যারান্টি নেই। তো এখানে আমি কি দেখেছিলাম? একটা এনার্জি একটা ইলেকট্রনকে নির্গত করার ক্ষমতা রাখে। এখানটা আমরা কি দেখেছি? এই ফটো ইলেকট্রিক ইমিশনে এটা বোঝা গেছে। টোটালটা মুছে দিয়ে রাফ করে দেবো। আচ্ছা, তো আমি কি দেখলাম যে একটা ফোটনের এনার্জি একটা ইলেকট্রনের ক্ষমতা, একটা ইলেকট্রনকে নির্গত করার ক্ষমতা রাখে। তো একাধিক ফোটনের দ্বারা একটা ইলেকট্রন নির্গমন, এটা কিন্তু ভুল ধারণা। তাহলে একটা ইলেকট্রন কি করবে? একটা ফোটন কি করবে? একটা ইলেকট্রনকে নির্গত করবে। তো একটা ফোটনের এনার্জি তো ছবিটাকে আবার ভালো করে দেখি, ভালো করে লক্ষ্য করো। সাপোজ ধরো এই মেটাল সারফেস, এই হচ্ছে মেটাল সারফেস। এই মেটাল সারফেসের মধ্যে একটাই মাত্র ইলেকট্রন আছে আমি দেখলাম। তো একটা ইলেকট্রন একটাই মাত্র ফোটন দ্বারা ইমিশন হওয়া সম্ভব। একটা ফোটন একটা ইলেকট্রনের দ্বারা ইমিশন হবে। একটা ফোটন একটা ইলেকট্রনের দ্বারা বাউন্ডেড। একটা ইলেকট্রন দুটো ফোটনের দ্বারা বাউন্ডেড নয়। একটা ইলেকট্রন দুটো ফোটনের দ্বারা ইমিশন
সম্ভব নয়। একটা ইলেকট্রনকে একটা ফোটন বার করা সম্ভব, বার করবে। দুটো ফোটনের দ্বারা হয় না, যে একটা মেয়েকে দুটো ছেলে বিয়ে করবে তা কখনো সম্ভব না। একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে, এটাই হচ্ছে রুলস। তো একটা ফোটন একটা ইলেকট্রনকে বার করবে। তো এই ইলেকট্রনটা এই মেটাল সারফেসে ফাই এনার্জিতে বাউন্ডেড। তো আমি মানলাম যে ই গ্রেটার দেন ফাই, তো একটা ফোটন, তাহলে ই হচ্ছে কি না একটি ফোটনের এনার্জি, ই হচ্ছে একটি ফোটনের এনার্জি, আর ফাই হচ্ছে কি একটি ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন, ক্লিয়ার? ফাই হচ্ছে কি না একটা ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন। তো একটা ফোটন একটা ইলেকট্রনকে নির্গত করবে। তো ই এখন গ্রেটার দেন অফ ফাই, তো ই যদি 5 থেকে যদি বেশি হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, যদি এখানটায় কলিশনের দ্বারা এনার্জি লস, কলিশনের দ্বারা এনার্জি লস ইকুয়াল টু 0। যদি কলিশনের দ্বারা এনার্জি লস যদি 0 হয়ে থাকে, তাহলে যে পরিমাণ এনার্জিটা বেশি ছিল ওয়ার্ক ফাংশনের থেকে, এক্সেসিভ এনার্জি নিয়ে ইলেকট্রন এখান থেকে কি হবে, নির্গত হবে। তো এই এক্সেসিভ এনার্জিটা কি হবে, ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, সেটাই হবে কি না ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। কারণ ই তো কনস্ট্যান্ট, ফোটনের এনার্জি তো কনস্ট্যান্ট। তো ফাই হচ্ছে কি প্রত্যেকটা মেটাল সারফেসের ভেরিয়েবল। তো আমি যদি একই মেটাল সারফেস যদি সবসময় নিই, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তো আমরা অলওয়েজ পেতে আছি, যেখানে কলিশনের দ্বারা এনার্জি লস 0। তো এটাই ছিল আইনস্টাইনের ইকুয়েশন, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। তো আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশনে ই কে কি বলেছিলেন, ই হচ্ছে একটা ফোটনের এনার্জি, এই ইকুয়াল টু কত না hc বাই ল্যামডা ফিক্সড। তো রেডিয়েশন যদি আমাদের সেম থাকে তো তার এনার্জিও ফিক্সড। ক্লিয়ার করতে পেরেছি না, বোঝাই? তো এটাকে আবার আরেকভাবে আমরা লিখতে পারি যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু hc বাই ল্যামডা মাইনাস 5। তো এটাও হচ্ছে কি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। তো আইনস্টাইন এই ইকুয়েশনটা থেকে তিনি নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ কিন্তু এই ইকুয়েশন থেকেই পান। কত সালে না 1925 সালে নোবেল প্রাইজ পান। কিন্তু ফটোইলেকট্রিক ইমিশনের ঘটনা কত সালে ঘটে না 1905 সালে। নোবেল প্রাইজ পান 1925 সালে। তারপরেও তিনি রিলেটিভিস্টিক অফ থিওরি তিনি আবিষ্কার করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নোবেল প্রাইজ কিন্তু পাননি। তো আইনস্টাইনের অ্যাসাম্পশন কি ছিল না এনার্জি প্যাকেট গুলো আসছে, প্রত্যেকটা এনার্জি প্যাকেট হচ্ছে একটা ফোটন কণা। তো প্রত্যেকটা এনার্জির এক একটা নির্দিষ্ট এনার্জি রয়েছে। তো এক একটা নির্দিষ্ট এনার্জি প্যাকেট একটা ইলেকট্রনকে নির্গত করার ক্ষমতা রাখে। এটাই ছিল তার কনক্লুশন। ক্লিয়ার হচ্ছে? তোলা হয়েছে? তো পট করে তুলে নাও, তাড়াতাড়ি তুলো হয়েছে। এরপরে যেটা দেখবো আর কেবলমাত্র দুটো টপিকস বাকি আছে, একটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তোলা আছে? তো আজকে লেকচার তো অনেক বড় হয়ে গেছে, তো ফটো ইলেকট্রিক এফেক্টের আরেকটা লেকচার আমাকে বানাতেই হবে। তো এরপরে আমরা দেখবো কি ফটো ইলেকট্রিক এফেক্ট বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি দেখবো? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে কি? সব থেকে ম্যাক্সিমাম সব থেকে মিনিমাম কি পরিমাণ কম্পাঙ্কের লাইট ফেললে পরে
মানে ফোটন ফেললে পরে একটা ইলেকট্রন নির্গত হবে। তো আমরা কি ধরলাম যে তো এই ফটো ইলেকট্রিক এফেক্টে আমি ধরলাম কি যে এখানে ওয়েস্টেজ এনার্জি ইকুয়াল টু 0, ওয়েস্টেজ এনার্জি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স E জাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু অফ 5, ক্লিয়ার? তো E জাস্ট গ্রেটার দেন ইকুয়াল টু অফ 5, তো E ইকুয়াল টু হোয়াট না E ইকুয়াল টু HF, E কত হয়ে থাকে না HF, আরে E ইকুয়াল টু কত hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা, তো hc বাই ল্যামডা ইকুয়াল টু কত না HF, তো E ইকুয়াল টু কত HF, তা গ্রেটার দেন ইকুয়াল টু অফ 5। আচ্ছা, তো F ইকুয়াল টু কত না F ইকুয়াল টু 5 বাই H, তাহলে এই পরিমাণ মিনিমাম ফ্রিকোয়েন্সি যদি আমি ফেলি তাহলে এই পরিমাণ মিনিমাম ফ্রিকোয়েন্সির যদি আমি লাইট ফেলি তাহলেই কিন্তু ফটোইলেকট্রিক ইমিশন ঘটানো সম্ভব। তাহলে এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে কি 5/h, যেটাকে আমরা কি ধরবো phi নট। তো মিনিমাম ফ্রিকোয়েন্সিটা কত না এটাই হচ্ছে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা f নট ধরেছি। তো phi ইকুয়াল টু আমি কি লিখতে পারি, phi ইকুয়াল টু আমি কি লিখতে পারি hf নট, phi ইকুয়াল টু কত না hf নট। তাহলে এই পরিমাণ মিনিমাম ফ্রিকোয়েন্সি দিলে পরে ওই মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রন কি হবে নির্গত হবে, ক্লিয়ার? তো এই পরিমাণ এই তো phi ইকুয়াল টু h, phi ইকুয়াল টু hf নট, আচ্ছা phi ইকুয়াল টু না phi বাই h পরিমাণ, phi বাই h পরিমাণ না f নট ফ্রিকোয়েন্সির রেডিয়েশন মেটাল সারফেসের উপর আপতিত হলে ফটো ইলেকট্রিক ফেনোমেনা ঘটা সম্ভব। তাহলে এর থেকে যদি কম ফ্রিকোয়েন্সি যদি আমি ফেলি তাহলে কিন্তু ঘটবে না, এর থেকে বেশি ফেললে তো ঘটবে। তো মিনিমাম এই পরিমাণ ফ্রিকোয়েন্সি আমি ঘটার মানে ফেললেই মিনিমাম এই পরিমাণ ফ্রিকোয়েন্সির ফোটন ফেললে পরে ফটো ইলেকট্রিক ফেনোমেনা ইফেক্ট ঘটবে। দ্যাট মিন্স আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন যদি দেখি তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি E মাইনাস 5, তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু E ইকুয়াল টু কত hf মাইনাস 5 ইকুয়াল টু কত hf নট, 5 ইকুয়াল টু কত hf নট। তো এই ইকুয়েশনটা যদি আমরা গ্রাফ দেখি, গ্রাফ কি দেব না x অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি f আর y অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জি যদি নিই তাহলে এই ইকুয়েশনটা দেখো এক্স্যাক্টলি y ইকুয়াল টু mx প্লাস c, mx মাইনাস c এখানটায় মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনকে দেখাচ্ছে। c হচ্ছে কি না ইন্টারসেক্টর, y অ্যাক্সিস বরাবর ইন্টারসেক্টর, তাহলে y অ্যাক্সিস বরাবর ইন্টারসেক্টর নেগেটিভে, তাহলে y অ্যাক্সিস বরাবর ইন্টারসেক্টর কত hf নট, তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে কত hf নট। তাহলে ফ্রিকোয়েন্সি তো 0 তো আর নয়, 0 থেকে সামথিং কোন একটা বেশি, তো আমি মানলাম এই f নটটা হচ্ছে কোথায় না এখানে কোথাও f নট, এইখানে কত ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কোথায় এখানে কোথাও একটা f নট হবে। তাহলে এর নিচে এর থেকে কম ফ্রিকোয়েন্সি ফেললে তো ইমিশন তো হওয়ার নেই, এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি আমাকে অবশ্যই ফেলতে হবে। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সির পাওয়ার দেখো কত না 1, ফ্রিকোয়েন্সির পাওয়ার যদি 1 হয় তাহলে অবশ্যই এটা সরলরেখা। তাহলে ইন্টারসেক্টর দুটোকে জয়েন যদি আমরা করে দিই, ইন্টারসেক্টরকে যদি আমি জয়েন করে দিই তো সেটা হবে কি একটা স্ট্রেট লাইন, তো hfটা কি তাহলে x এর সাথে যেটা জুড়ে আছে সেটা হচ্ছে কত h, তাহলে h হচ্ছে কি এটাকে আমরা কি বলবো স্লোপ, এটা হচ্ছে কি স্লোপটা হচ্ছে কত h। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি এর থেকে যদি আমি কম নিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি না এর থেকে যদি ফ্রিকোয়েন্সি যদি আমি কম নিই তাহলে কাইনেটিক এনার্জি কত নেগেটিভ, তার মানে
এর থেকে কম ফ্রিকোয়েন্সি যদি নিই, দেখো এইখান থেকে কাইনেটিক এনার্জি পজিটিভ হতে আসছে, পজিটিভ হতে আসছে মানে কি, তখনই তো ইলেকট্রন নির্গত হবে, এই F নট দিলেই তো ইলেকট্রন নির্গত হবে, তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলে ইলেকট্রন নির্গত হবে, উপরন্তু ইলেকট্রনের মধ্যে একটা কাইনেটিক এনার্জিও থাকবে। তাহলে এর থেকে কম যদি নিই তাহলে কলিশনের দ্বারা ও শেষ হয়ে যাবে, ইলেকট্রন আর নির্গত হবে না। এর থেকে কম ফ্রিকোয়েন্সি দিলে কিন্তু ইলেকট্রন আর নির্গত হবে না। ক্লিয়ার, বুঝতে পারছি তো? গ্রাফ থেকেও আমাদের এই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। নেক্সট আমরা কি দেখতে চলেছি না থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। নেক্সট আমরা দেখতে চলেছি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তোলা আছে তো? আচ্ছা, পজ করবে, তুলে নেবে। হ্যাঁ, পজ করবে, তুলে নেবে। এবারে আমরা কি দেখতে চলেছি না থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। হেডলাইন লাগাও, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। ক্লিয়ার? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তো সেম এখানটায় আমাদের অ্যাজাম্পশন কি, যে ওয়েস্টেজ এনার্জি ইকুয়াল টু 0, কলিশনের দ্বারা ওয়েস্টেজ এনার্জি ইকুয়াল টু 0। তো যে পরিমাণ আমি এনার্জি দেব তার সেম বা কিছুটা বেশি পরিমাণ এনার্জি আমি দেব ওয়ার্ক ফাংশনের তুলনায়, তো ইলেকট্রন কি হবে, মেটাল সারফেস থেকে নির্গত হবে। তো E ইজ ইকুয়াল টু কত না hc বাই ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল টু 5। আচ্ছা, তো ল্যামডা লেস দেন ইকুয়াল টু hc বাই 5। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ল্যামডা এখানটা আমি কি দেখতে পাচ্ছি না এই পরিমাণ ম্যাক্সিমাম ল্যামডা হলে পরে, এই পরিমাণ ম্যাক্সিমাম ল্যামডা হলে পরে এই পরিমাণ ম্যাক্সিমাম ল্যামডা হলে পরে মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রনকে বার করতে পারবে। তার মানে hc বাই 5 কে আমরা কি ধরতে পারি না সেই ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, সেটাকে আমরা কি ধরবো ল্যামডা নট। সেই ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা এক মেটাল সারফেস থেকে একটা মাত্র ইলেকট্রনকে বার করতে পারছে, আরে একটা এনার্জি একটা ইলেকট্রনকে বার করতে সম্ভব। তো phi ইজ ইকুয়াল টু, আমরা এখানটায় কি বলতে পারি না phi ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা। তো phi ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। ওকে, আচ্ছা, তো এখানটাতে আমরা কি দেখলাম, এই ল্যামডা ম্যাক্সটা কি না ল্যামডা নট হলো ওই পরিমাণ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যার ফলে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটা সম্ভব, যার ফলে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটা সম্ভব। ক্লিয়ার? তাহলে এর থেকে যদি আমি কম পরিমাণে যদি আমরা ল্যামডা দিই, এর থেকে যদি কম পরিমাণের আমি ওয়েভলেন্থ দিই, তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তার মানে ল্যামডা যত বাড়বে তার ওয়েভলেন্থ তত কি হবে, বড় হতে থাকবে। তাহলে আমি যদি ছোট ছোট ওয়েভলেন্থে ফেলি তাহলে কিন্তু কি দেখবো, হবে না। তাহলে এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, আমরা সেখান থেকে একটা মাত্র ফ্রিকোয়েন্সি কি করতে পারবো, বার করতে পারবো। ক্লিয়ার করতে পেরেছি না, বোঝায়? আচ্ছা, তো এবারে আমরা দেখবো কি আইনস্টাইনের ইকুয়েশন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু E মাইনাস 5, যেখানে এনার্জি লস ইকুয়াল টু 0। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু E ইকুয়াল টু কত না ওই ফোটনের একটা ফোটনের গিভেন এনার্জি কত না hc বাই ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু কত hc বাই ল্যামডা নট, hc বাই ল্যামডা নট। তাহলে এটাও একটা আইনস্টাইনের ইকুয়েশন। এর আগে যে আমরা করেছিলাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু hf মাইনাস hf নট, এটাও কি ছিল আইনস্টাইনের ইকুয়েশন বটে। ক্লিয়ার? তো hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা নট। তো এই ইকুয়েশনের এবারে গ্রাফ দেখি। তো এবারে x অ্যাক্সিস বরাবর আমরা কি রাখবো 1 বাই ল্যামডা, আর y অ্যাক্সিস বরাবর আমরা কি রাখবো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। কেন 1 বাই ল্যামডা রেখেছি, এটাকে যদি আমরা সিম্পলিস্ট করে নিই, দেখো যে hc, দেখো hc ইনটু 1 বাই ল্যামডা ইনটু
সরি মাইনাস এইচসি বাই ল্যামডা নট। দেখো ইকুয়েশনটা কেমন লাগছে, y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে y ইন্টারসেক্টরটা হচ্ছে নেগেটিভে, তো y ইন্টারসেক্টরের ভ্যালু কত না মাইনাস অফ এইচসি বাই ল্যামডা, মাইনাস অফ এইচসি বাই ল্যামডা নট, তার মানে নেগেটিভ y ডিরেকশনে এইচসি বাই ল্যামডা নট। ক্লিয়ার? আচ্ছা, আর 1 বাই ল্যামডাটা কি না x, তো এখনো দেখো এইচসি হচ্ছে কি না তার গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট যদি হয়ে থাকে তো একটা স্লোপ বানাবে, তো এই স্লোপটা হচ্ছে কত hc, আর এই পয়েন্টটা হচ্ছে কত 1 বাই ল্যামডা নট, 1 বাই ল্যামডা নট। তাহলে এই পরিমাণ 1 বাই ল্যামডা নট পরিমাণ ওয়েভলেন্থ হলে পরে ইলেকট্রনের ইমিশন হবে। তাহলে 1 বাই ল্যামডা নট এর থেকে যদি ছোট হয় তাহলে কি দেখতে পাচ্ছি, তার এনার্জি কি হয়ে গেছে, ফাই এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে ইলেকট্রনের ইমিশন হবে না। তো এক্ষেত্রে কাইনেটিক এনার্জি নেগেটিভ। আরে নেগেটিভ মানে কাইনেটিক এনার্জি তো কখনো নেগেটিভ হয় না, কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে হাফ এমভি স্কয়ার, কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে হাফ এমভি স্কয়ার, তো অলওয়েজ পজিটিভ, কারণ মাস পজিটিভ ভেলোসিটি স্কয়ার মানে হচ্ছে অলরেডি পজিটিভ। তো নেগেটিভ মানে মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হবে না, সেটাই বোঝাচ্ছে নেগেটিভ। তো এই দিকের পোরশন কি হয়ে গেছে ইমাজিনারি পোরশন। তো 1 বাই ল্যামডা নট এর বেশি যদি আমি ওয়েভলেন্থ ফেলি তবে গিয়ে আমি ইলেকট্রনের ইমিশন পাবো। তো এই কারণে ফটো ইলেকট্রিক ইমিশনে এক্ষেত্রে কি ছিল, ফ্রিকোয়েন্সি কি ছিল লো ফ্রিকোয়েন্সি, মানে মিনিমাম ফ্রিকোয়েন্সি ছিল, লো ফ্রিকোয়েন্সি মানে আমরা এখানটা কি দেখব মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে পরিমাণ মিনিমাম ফ্রিকোয়েন্সি দিলে ইমিশন হচ্ছিল। আর এখানটা আমরা কি দেখছি ল্যামডা ম্যাক্স মানে হাই ফ্রিকোয়েন্সি, হাই ওয়েভলেন্থ। এই জন্য ফটো ইলেকট্রিক ইমিশনে আমরা কি দেখেছিলাম না এনার্জি যে আমরা ফেলেছিলাম লো ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থ, এটা এখানে যদি আমরা ম্যাক্সিমাম যদি ধরি তারও ভালো। তো লো ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থের আমরা ফটো ইলেকট্রিক ইমিশনে এনার্জি ফেলেছিলাম। ক্লিয়ার হচ্ছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এতদূর আসার পর আরেকটা আমি ছোট্ট একটা টপিকস দিয়ে শেষ করব, কি না ইন্টেন্সিটির সাথে ফটো ইলেকট্রিক এফেক্টে কাইনেটিক এনার্জির কি গ্রাফ হয়ে থাকে, কি রিলেশন হয়ে থাকে। দেখো টোটালটা মুছে দিই আগে ঠিক করে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, ইন্টেন্সিটির সাথে কাইনেটিক এনার্জি ইমিশনের কি গ্রাফ হয়ে থাকে। আমরা তো একটাই জিনিস বুঝতে পেরে গেছি যে ইন্টেন্সিটি হচ্ছে কি যে পার সেকেন্ডে কত বেশি ফোটন যাবে। তো এদিকে আমরা কি নিলাম ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, আর এদিকে আমি নিলাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আচ্ছা দেখো, এই ফটো ইলেকট্রিক এফেক্ট, এই মেটাল সারফেসের উপরে আমি যদি এনার্জি ফেলি, আমরা যদি একাধিক রেডিয়েশন যদি ফেলি, তো একাধিক রেডিয়েশন আসা মানে কি একাধিক ফোটন আসবে। তো একাধিক ফোটন এসে ওই মেটাল সারফেসে প্রত্যেকটা একটা ফোটন একটা ইলেকট্রনকে ইমিশন করাবে। একাধিক ফোটন একটা ইলেকট্রনকে ইমিশন করাবে না, কনসেপ্ট ভুল। একটা ফোটন একটা ইলেকট্রনকে ইমিশন করাবে। তো একটা ফোটনের এনার্জি একটা ইলেকট্রনের ফাই এর দ্বারা রিলেটেড, আরেকটা ফোটনের এনার্জি আরেকটা ইলেকট্রনের ফাই এর দ্বারা রিলেটেড। ক্লিয়ার করতে পেরেছি? তো ইন্টেন্সিটি যদি আমি বাড়াই তো ফোটন পার সেকেন্ডে ফোটন বেশি আসবে ঠিক, তো প্রত্যেকটা ফোটনের তো এনার্জি তো কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা ফোটনের যদি এনার্জি কনস্ট্যান্ট হয়ে থাকে, দ্যাট মিন্স ই হচ্ছে কি কনস্ট্যান্ট, মেটাল সারফেসের ফাই হচ্ছে কি কনস্ট্যান্ট, তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই মাইনাস ফাই হয়ে থাকে। তাহলে দুটো যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে, এটাও কনস্ট্যান্ট। তো ইন্টেন্সিটি যদি আমি পার সেকেন্ডে বেশি করে দিই তো একটা ফোটনের তো এনার্জি তো বাড়েই না, ফোটনের নাম্বার বেড়ে যায়,
এনার্জি তো বাড়ে না। তো একটা ফোটন তো একটা ইলেকট্রনকে কলিশন করবে, তো একটা ফোটন একটা ইলেকট্রনের কলিশনের পরে যে কাইনেটিক এনার্জিটা হবে সেটাও তো কনস্ট্যান্ট। তাহলে আমরা কি দেখব না পার সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা বেশি নির্গত হচ্ছে। ইন্টেন্সিটি যদি আমরা রেডিয়েশন যদি ইন্টেন্সিটি অফ রেডিয়েশন যদি বাড়িয়ে দিই তাহলে আমরা কি দেখব না পার সেকেন্ডে ইলেকট্রনের ইমিশনের সংখ্যা মানে আমরা ভালো ইউজ করব নাম্বার বেড়ে যায় কিন্তু প্রতিটি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি থাকে কনস্ট্যান্ট। যে ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে যাবে তাহলে এর কাইনেটিক এনার্জি যা হবে আরেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তাই হবে, আরেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তাই হবে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তাই হবে। কিন্তু ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে আগে ইন্টেন্সিটি কম ছিল, একটা ফোটনে এক সেকেন্ডে একটা ইলেকট্রন বের করছিল, এখন এক সেকেন্ডে নাহলে 10টা ইলেকট্রন বেরোবে, কিন্তু প্রত্যেকটার এনার্জি কি হবে সেম। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি আমি দেখি তো কি দেখবো সেম, মানে ইন্টেন্সিটি রেডিয়েশনের সাথে কি হবে প্যারালাল, তার কোনো চেঞ্জ হবে না, কার না প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কখনো চেঞ্জ হবে না। তুমি ইন্টেন্সিটি বাড়াও, তো ইন্টেন্সিটি আমি বাড়াতে যাচ্ছি, তো প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কি আছে সেম। আরে নাম্বার চেঞ্জ হয়ে যাবে, যে একটার জায়গায় অসংখ্য হয়ে যাবে, বেড়ে যাবে। তো ইন্টেন্সিটি যদি আমি যদি ইন্টেন্সিটি অফ রেডিয়েশন আর এদিকে আমি করতাম নাম্বার অফ ইলেকট্রন যদি আমি করতাম তাহলে আমি কি করতাম দ্যাটস। তো এক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সেম, কিন্তু এক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কি হবে যত ইন্টেন্সিটি বাড়াবো পার সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যাটা তো বাড়তে থাকবে। তো আজকে এইটুকু পর্যন্ত, আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট। তো নেক্সট লেকচার নিয়ে আসছি ফটো ইলেকট্রিক এফেক্টের সেকেন্ড লেকচার। বেস্ট অফ লাক, গুড নাইট।